আসসালামু আলাইকুম। বই ঘরে আপনাকে স্বাগতম। নতুন নতুন সব গল্প নিয়ে হাজির হয়ে যাই আমি। আজকেও হাজির হয়েছি একটু ভিন্নধর্মী একটা কালেকশন নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যোমকেশ সমগ্র অনেকেরই জানা, আবার অনেকেই পড়েননি বা শোনেননি। আশা করি ভালো লাগবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্রের একটা গল্প আমরা পড়ব এবং সেটি শুনব। আশা করি উপভোগ করবেন, ভালো লাগবে। তাহলে শুনি আজকের গল্প, ব্যোমকেশ সমগ্র থেকে নেওয়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রুম নম্বর 2। গল্প পাঠে আমি স্মৃতি। নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধড়মড় করে বিছানায় উঠে বসলেন। ইহ, আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকলেন, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণ কান্তি, অত্যন্ত কর্মকুশল চৌকস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আগে। তেতলার সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। হরিশচন্দ্র বললেন, দোতলার 2 নম্বর? রাজকুমার বাবু? 15 মিনিট পরে আবার টোকা দিও। বাজারে কে গেছে? জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ, আমি চা নিয়ে আসি। হরিশচন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গাড়িহাটার চৌমাথা থেকে অনেকটা দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলেতি ঘেঁষা। চাকররা খানসামার মতো তকমা উর্দি পরে সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ ও অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি বিলেতি 2 রকম খাদ্যই পাওয়া যায়। যার যেমন ইচ্ছা খেতে পারেন। হোটেলে থাকার মাশুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময়ই পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। আধ ঘন্টা পরে হরিশচন্দ্র বাথরুম থেকে বিলেতি পোশাক পরে বেরুলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্পুষ্ট। টেবিলের ওপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশচন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশচন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর আর নিয়েছিলে? গুণধর বলল, আজ্ঞে, এবারও সাড়া পাওয়া গেল না। হরিশচন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলকাতায় রান্নাঘরে ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হয়। সিঁড়িতে উঠতে উঠতে হরিশচন্দ্র পশ্চাৎবর্তী গুণধরকে জিজ্ঞেস করলেন, কাল রাত্রিরে রাজকুমারবাবু ঘরে ছিলেন তো? গুণধর বললে, আগে ছিলেন। রাত্রি 8:45টার সময় আমি নিজের হাতে তাকে ডিনার পৌঁছে দিয়েছি। রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? আপনি ফিরলেন 11টার সময়। তারপর আমি সদর দরজা বন্ধ করেছি। দোতলায় এক সারিতে 8টি ঘর। সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখে ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশচন্দ্রের 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন।
কেউ সাড়া দিল না। হরিশচন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারও সাড়া এলো না। হরিশচন্দ্র আরও গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবু সাড়া নেই। হরিশচন্দ্র তখন দৌড়ের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দৌড়ে ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে দৌড় খুলবে না। হরিশচন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে দুটি মুন্ডু উঁকি মারল। 1 নম্বর থেকে যিনি উঁকি মারলেন তিনি একটি বর্ষীয়সী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। বললেন, ম্যানেজার বাবু, আমার জ্বর হয়েছে, শিগগির একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন, বললেন, আমি ডাক্তার। তিনি হরিশচন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরের অধিবাসী সচিতোষ সান্যাল আরক্ত চক্ষু বিস্ফোরিত করে একবার ডাক্তারের পানে তাকালেন, তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশচন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভেতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশচন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এখনই আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় শীতকারের মতো শোনালো। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরের মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিতোষ সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন, নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন, তারপর বললেন, কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2টো অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। সচিতোষ বললেন, জ্বর কত? 99। গায়ে যে ভীষণ ব্যথা। ও কিছু নয়, 2টার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়। আমি অ্যাসপিরিনের বড়ি বাড়িয়ে দিচ্ছি। আপনার ফি কত? ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশচন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন, শিগগির আসুন, খুন খুন হয়েছে। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয়ক্রমে বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল, কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আপনি আজ রাতটা না হয় এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ কথা নয়। অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এ পাড়া থেকে ও পাড়া যাওয়া বিদেশ যাত্রা সমান। পরদিন সকাল 7:45টার সময় ব্যোমকেশ চা জল খাবার খেয়ে বেরুবার উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-1টা কথা বললেন, তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল, আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন তখন থানা থেকে 2জন সাব ইন্সপেক্টর
সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার, এসে গেছেন দেখছি। আপনি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজটি করেছেন। চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন, তার পেছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলায় ২ নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপরে একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্নভাবে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দৌড়ের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন। আপনার কাজ হয়ে গেলে আমার ঘরে ঢুকবো। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি ৩ জন লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্থী ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি, আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ বেরোতে দিচ্ছে না। এর মানে কি? মহিলা কণ্ঠের উষ্ণ স্বর শুনে ৩ জনে পিছু ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশ্চন্দ্র পরিচয় করিয়ে দিলেন, ইনি ১ নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভানা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকে আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, একবার ২ নম্বর ঘরের দিকে উঁকি মারলেন, তারপর নিজের ঘরের দিকে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর ২ জন উপস্থিত হয়েছিলেন। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায়, একজন দোতলায়, যত অতিথি আছে সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল খবর নাও। কেবল ১ নম্বর আর ৩ নম্বর ঘরে তোমাদের যাবার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টরের ২ জন চলে গেল। ৫ মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ডাক্তার উত্তর দিলেন, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওইরকম কোনো সরু ধারালো বস্তু পাঁজরার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই, ক্ষতচিহ্ন নেই। প্রথম মারেই মর্মস্থানে পৌঁছেছে। মৃত্যুর সময় অটোপসি না করে নিশ্চিতভাবে বলা শক্ত। সম্ভবত কাল রাত্রি ৯টা থেকে ১২টার মধ্যে হবে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো কতদিনের পুরনো? ১০-১২ বছরের কম নয়। বয়স কত হবে? মুখ দেখে তো বোঝা যায় না। ৪০-এর আশেপাশে। আচ্ছা, এখন আমি চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন। আজই কাটবো, কাল রিপোর্ট পাবেন। ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন। চাবিটা আমায় দিন। ৮ ঘন্টা পরে লাশ চালান ঘরে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। অর্থাৎ
অত কিম? ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙ্গুল দেখালো। মহিলাটির সওয়াল জবাব আগে সেরে নিন। মহিলা এবং ডাক্তারের অধিকার আগে। ঠিক ঠিক, ওকে ছেড়ে দিয়ে তারপর এই ঘরটা দেখা যাবে। রাখালবাবু 2 নম্বরের দোরে চাবি দিয়ে বললেন, আসুন। 1 নম্বরের দোরে টোকা দিতেই দোর খুলে গেল। মহিলাটির মুখ অপ্রসন্ন। তার বেটে নিরেট গোছের শরীরটি আশার পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়বার উপক্রম করছে। তিনি বললেন, যত শিগগির পারেন আমাকে ছেড়ে দিন দারোগাবাবু, আমার কাজের ক্ষতি হচ্ছে। 2-4টে প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব। রাখালবাবু খাতা পেন্সিল বার করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মিসেস শোভনা রায়, বয়স 49, স্বামীর নাম স্বর্গীয় রামতরণ রায়। আপনি ডাক্তার? কোথায় ডাক্তারি করেন? বহরমপুরে। কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোথাও কেউ নেই। ছেলেপুলে? না, একটা মেয়ে ছিল, অনেক দিন মরে গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরও কুশ্রী দেখায়। কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলে সুবিধা হয়। এবার কবে এসেছেন? পরশু। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন, তাকে আপনি চিনতেন? না, কখনো নাম শুনিনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তাই জিজ্ঞাসা করছি। না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রে 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সনদ থেকে ফিরে আসি। ঘরে এসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলুম। 9টার আগেই ঘরে ফিরে এলুম, তারপর আর ঘর থেকে বেরোয়নি। রাত্রে কিছু জানতে পেরেছিলেন? আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলুম, কিন্তু বারবার ঘুমের বিঘ্ন হচ্ছিল। পাশের ঘরের শব্দে চটকা ভেঙে যাচ্ছিল। পাশের ঘরের শব্দ হচ্ছিল? ঘরের শব্দ হচ্ছিল কিনা শুনতে পাইনি, কিন্তু ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছিল। রাত্রি তখন কটা? ঘড়ি দেখিনি, আন্দাজ 9:30 থেকে 10টার মধ্যে। আপনি কিছু করলেন? কি করব? হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরের সুবিধা অসুবিধা বোঝে না। আজ সকালে কখন জানতে পারলেন খুন হয়েছে? আপনার কাছে জানলাম। ভোরবেলা চাকর বেডটি দিয়ে গেল, তারপর আমি দৌড় ঠেলাঠেলি চেঁচামেচি শুনতে পেলুম। বেরিয়ে দেখলুম ম্যানেজার। জিজ্ঞেস করলুম কি হয়েছে, সে কিছু বলল না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। 3 নম্বর ঘরে গেলেন কেন? 3 নম্বরের ভদ্রলোকটির শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গেছিলুম। তাকে আগে থাকতে চিনতেন বুঝি? দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছু ছিল না, তার নামও জানি না। ও, কি হয়েছে ভদ্রলোকের? ঠান্ডা লেগে সামান্য জ্বর হয়েছে। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো, আর কোনো প্রশ্ন নেই। রাখালবাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া। ভয় পাননি? বোধ হয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো, যাই হোক, আসুন, দেখা যায় ঘরের মধ্যে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল স্যালুট করে চলে গেল। রাখালবাবু ব্যোমকেশ নিয়ে ঘরে ঢুকে দৌড় ভেজিয়ে দিলেন। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি একহারা লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার উপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। রাখালবাবু বললেন, বিছানাটা দেখেছেন? দেখেছি, বিছানা এবং আলনা দুই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিলেন। চাদর একটু কুঁচকে আছে, বালিশের ওপর মাথার দাগ।
আলনায় একটি কোঁচানো ধুতি পাঞ্জাবি টাঙানো হয়েছে। রাখালবাবু বললেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিলেন। তারপর একসময় দৌড়ে টোকা পড়লো, রাজকুমার বিছানা থেকে উঠে যেই দৌড় খুললো, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারলো। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারোর আঙ্গুলের ছাপ ঘরের মধ্যে পাবে না। দৌড়ের হাতলে আততায়ীর আঙ্গুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তার উপর আরো অনেক আঙ্গুলের ছাপ পড়েছে। রাখালবাবু বললেন, তা বটে, তবু অধিকন্ত ন দোষায়। আসুন ঘরটা তল্লাশ করে দেখা যাক। ব্যোমকেশ বলল, আপনি তল্লাশ করুন, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙ্গুলের ছাপ বেড়ে যাবে। বেশ, আমি তাহলে দাঁড়িয়ে তদারক করি। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশ আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানায়, তোশকের নিচে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিছু পেলেন না। অবশেষে খাটের তলা থেকে তিনি একটা সুটকেস টেনে বার করলেন। মৃত্যুর এই একমাত্র মাল ঘরে আছে, আর কিছু নেই। সুটকেসের গায়ে চাবি লাগানো ছিল। রাখালবাবু ডালা তুললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরির আকারের ছোট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলো গুনলেন। 120 নোট, অর্থাৎ 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটি তুলে নিলেন। খাতার নাম পৃষ্ঠায় নাম লেখা রয়েছে, সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বললেন, রাজকুমার নামটা তাহলে মেকি, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি। মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। আপনি শোনেননি? মনে পড়ছে না। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা। মনে পড়ছে না। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, সম্ভবস্থলে টেলিফোন নম্বর। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেক নামের পাশে একটি টাকার অঙ্ক, যথা মোহনলাল কুণ্ডু, 117 দি পানাপুকুর লেন, শ্যামাকান্ত লাহিড়ী, 500। 30/1 লেক কনোলি, জগবন্ধু পাত্র, 400। 56 রামভাদুরী লেন, লতিকা চৌধুরী, 17, গান্ধী পার্ক, 300। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হদিস পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। অন্য পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কেউ খুন করে না, তারা ছদ্ম নামেও ঘুরে বেড়ায় না। তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের সওয়াল করলেই কতকটা আন্দাজ করা যাবে। চলুন এবার 3 নম্বর মক্কেলের সঙ্গে দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরে সতীশ সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন। বললেন, কে? রাখালবাবু সংক্ষেপে বললেন, পুলিশ। সচিতোষবাবু উঠে বসলেন, চক্ষু গোল করে বললেন, পুলিশ? কি চাই? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের 2 নম্বর ঘরে খুন হয়েছে। সচিতোষবাবু মুহূর্তকাল নির্বাক হয়ে আঁতকে উঠে বললেন, খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন। ব্যোমকেশ চেয়ারে বসলো। রাখালবাবু বললেন, 2 নম্বরে যিনি ছিলেন কাল রাত্রে তিনি খুন হয়েছেন। তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন নাকি? রাজকুমার বোস? না, চিনতাম না। কে খুন করেছে তা এখন জানা যায়নি। আপনার নাম কি? সচিতোষ সান্যাল, নিবাস ভাগলপুর। আমার শরীর খারাপ, ডাক্তার শুয়ে থাকতে বলেছে। কোন ডাক্তার? মেয়ে ডাক্তার। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে বলল। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? হতে বাধা নেই। ঠান্ডা লাগালেন কি করে? কাল সন্ধ্যার পর বেরিয়েছিলাম,
গায়ে আলোয়ান ছিল না, ঠান্ডা লেগে গেছে। রাত্তিরে ঘর থেকে বেরোননি? না, 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে এসে ঘরে ঢুকলাম, আর বেরোয়নি। ও কথা থাক, আপনি কবে কলকাতায় এসেছেন? 3 দিন হলো। আজ ফিরে যাবার কথা, কিন্তু আপনি কলকাতায় এসেছেন কেন? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে আসতে হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে তো নিউমোনিয়া হতে পারে, তা হতে পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত? 42। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, একটুতেই রোগে ধরে। বেজায় খিদে পেয়েছে, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? গরম দুধ আর পাউরুটি খান। রাজকুমার বোসকে তাহলে চিনতেন না? না, কখনো নাম শুনিনি। ব্যোমকেশ বলল, সুকান্ত নামটা কখনো শুনেছেন? শচীতোষ বললেন, সুকান্ত? না, আমার শালার নাম ছিল শ্রীকান্ত কুমার লাহিড়ী, মারা গেছে। রাখালবাবু প্রশ্ন করলেন, কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেছিলেন? শব্দ? না, খেয়ে এসেই শুয়েছি, শুয়েই ঘুমিয়ে পড়েছি। বউ বলে, আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও ঘুম ভাঙে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে না ছুরি দিয়ে? রাখালবাবু উঠে পড়লেন, আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। চলুন ব্যোমকেশদা। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্র জবুথবুভাবে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন, কুণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হলো? রাখালবাবু প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, এবার আপনাদের, অর্থাৎ হোটেলের স্টাফদের এজাহার নেব। আপনাকে দিয়েই আরম্ভ করি, বসুন। 3জনে বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন, আপনার পুরো নাম? হরিশ্চন্দ্র হোর। আপনি হোটেলের ম্যানেজার? এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? 8 বছর। মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন তো? হরিশ্চন্দ্র মোটা খাতা বার করে খুললেন। রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি বছরে 2বার এখানে আসতেন, 2-3 দিন থাকতেন, হোটেল থেকে বেরোতেন না। এই অফিসে এসে 3-4 জন বন্ধুকে টেলিফোন করতেন, তারা এসে সন্ধ্যের পর তার সাথে দেখা করতেন। এর বেশি আমি কিছু জানি না। এবার তিনি কবে এসেছিলেন? পরশু। টেলিফোন করেছিলেন? পরশু রাত্রে এলেন। সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাজকুমার বাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন। না, যখন যে ঘর খালি থাকতো সে ঘরেই থাকতেন। রাজকুমার বাবু কি কাজ করতেন আপনি জানেন? আগে না। আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আগে। হরিশ্চন্দ্র একটু ইতস্তত করে বললেন, ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে, মাঝে মাঝে তাদের দেখতে যাই। কাল রাত্রে অতিথিরা খেতে বসবার পর আমি বেরিয়েছিলাম, তারপর 11টা নাগাদ ফিরে আসি। আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ কে থাকেন? সর্দার খানসামা গুণধর গই। গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো, সে এসে দাঁড়ালো। আবার প্রশ্নোত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস, যিনি খুন হয়েছেন, তার সম্বন্ধে কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকে চলে যেতেন। তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হতো না? আগে খুব কম। ফাই ফরমাস করতেন? তার বেশি নয়। তার দেখাশোনা করতো কে? আগে আমি করতাম। সকালে বেড টি নিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমিই পৌঁছে দিতাম। দোতলায় যারা থাকেন আমি তাদের দেখাশোনা করি, দোতলায় দেখাশোনা করে। ও, তাহলে রাজকুমার বাবু ডাইনিং রুমে খেতে নামতেন না? আগে না। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 8:45টার সময় তাকে ডিনার দিতে গেছিলাম, তারপর 9টার সময় এঁটো বাসন আনতে গেছিলাম। তখন তিনি বেঁচে ছিলেন, বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে যেতেন না কেন বলতে পারো? তা জানি না হুজুর, তবে বোধ হয় তার মুখখানা কাটাকুটি হয়ে বড় ইয়ে গিয়েছিল, তাই তিনি সহজে লোকের সামনে বেরোতেন না। তা হতে পারে, কিন্তু তার কাছে লোক আসতো? তা আসতো হুজুর। কালকে কে এসেছিল তুমি জানো? আমি জানি না।
জেনারেল সিং বলতে পারবে। জেনারেল সিং আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলেই ডাকে। ডাকো জেনারেল সিংকে। ভোজপুরি জোয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে সেলুট করলো। আখাম্বা চেহারা, জাঁদরেল পোশাক, ইয়া গোফ। রাখালবাবু তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ জেনারেল বটে। তুমি হোটেলের সদরে পাহারা দাও? রামপ্রীত বলল, জি। সকাল 9টা থেকে 12টা, বিকেল 5টা থেকে 10টা আমার ডিউটি। হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নাম ধাম তুমি লিখে রাখো? জি না, সে হুকুম নেই। যারা ভালো সাজ পোশাক পরে আসে তাদের সেলুট করি, যারা অতিথির রুম নম্বর জানতে চায় তাদের রুম নম্বর বলি। কাউকে আটকাও না? জি, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না, আর যদি ছেঁড়া জামা কাপড় হয় তখন কটমট করে তাকাই। সাবাস। এবার বলো দেখি, কাল সন্ধ্যার পরে দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? জি, এসেছিল। 2 জন মরদ আর 1 জন ওরত। রাত্রি 9:15টার সময় এলেন ওরত। তিনি ঘরের নম্বর জেনে নিয়ে দোতলায় গেলেন। মিনিট 5 পরে তিনি চলে গেলেন। তার বয়স কত? 20-25 হবে হুজুর। গড়ি, পাতলা, লম্বা চেহারা, চোখে চশমা ছিল। বেশ, তারপর? তারপর 9:30টার সময় এলেন এক মরদ। তিনি ঘরের নম্বর নিয়ে ওপরে গেলেন। 5 মিনিট পরে ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা, মুছ দাঁড়িয়ে আছে থোড়া থোড়া। তারপর 9:45টার সময় আর একজন মরদ এলেন। মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবু। তিনিও ওপরে গিয়ে 5 মিনিট ছিলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কেউ আসেনি হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যত স্থূলই হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, তুমি এখন আরাম করো গিয়ে। জেনারেল জোড়া পায়ে সেলুট করে চলে গেল। রাখালবাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশ্চন্দ্রের হাতে দিয়ে বললেন, আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন, মৃতের সুটকেসে পাওয়া গেছে। টাকার জন্য একটা রসিদ দিন। ঘরে একটি লোহার সিন্দুক আছে। হরিশ্চন্দ্র নোটগুলি সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন নেমে এসে দাঁড়িয়েছিলেন। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন, কি হলো? একটি সাব ইন্সপেক্টর বলল, আমি তেতলায় গিয়েছিলাম, সকলের নাম ধাম লিখে নিয়েছি। সকলেই বলল 9টার পর ডিনার খেয়ে তারা ঘরে ফিরে এসেছিলেন, আর ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে, রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ হলে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়। তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরকে জিজ্ঞেস করেছি, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গিয়েছিল। তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নিচে নামেনি। বেশ, আর তুমি? দ্বিতীয় সাব ইন্সপেক্টর বলল, দোতলাতেও একই অবস্থা। সকলের নাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয় সে বলল 11:15টার সময় সে শুতে গিয়েছিল। তারপর আর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, রাত্রে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? ম্যানেজারবাবু বললেন, রাত্রে যদি কোনো অতিথির কিছু দরকার হয় তাই এই ব্যবস্থা। বুঝলাম। রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে। তিনি ব্যোমকেশকে বললেন, এখনকার কাজ আপাতত এই পর্যন্তই। চলুন এবার বেরিয়ে পড়া যাক। রাস্তার কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই। বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। ব্যোমকেশ বলল, কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললেন, যদি আপত্তি না থাকে এখানে আপনাদের সকলের জন্য আহারের ব্যবস্থা করছি। রাখালবাবু হেসে বললেন, খুব ভালো কথা। প্রথম পর্বের এখানেই সমাপ্তি। আজ এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের অপেক্ষায়। দ্বিতীয় পর্ব নিয়ে আসব পরবর্তীতে। আশা করি ভালো লেগেছে। পরবর্তীতে আরও নতুন কিছু অপেক্ষা করছে, নতুন সাসপেন্স, নতুন ভালো লাগা। সবাই সঙ্গে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য।